গল্পের নাম পূর্ণাময়ী। পর্ব 17। লেখিকা মেঘলা মরিয়ম। বিকালে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। পুরো আকাশ লালচে রঙের হয়ে আছে। নদীর পাড়ে পাথরের উপর সাইদ ও পূর্ণা বসে আছে। সাইদ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণা কয়েক সেকেন্ড সাইদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন, নতজানু হয়ে জিজ্ঞেস করলেন, কি দেখছেন? আমার সুন্দরী সঙ্গিনীকে? এখনো হয়নি তো, কিছুদিন পর তো হয়ে যাবে। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে সাইদ। ভেবেছিলাম তোমার বাবা অনেক কঠিন শর্ত দেবে, ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো, কোনোদিন তুমি আমার হবে না। সে শর্ত দিল তার মেয়ের স্বপ্ন যেন পূরণ করি, তার মেয়ের পড়ালেখা কোনোভাবেই বন্ধ না হয়, তার মেয়ের পাশে সারা জীবন থাকি। আমি তোমাকে কথা দিচ্ছি পূর্ণা, তোমাকে সারা জীবন আগলে রাখবো, কোনো কষ্ট তোমাকে ছুতে দিব না। পূর্ণা মুচকি হেসে বলল, আপনি অনেক ভালো একজন মানুষ। সাইদ হেসে উত্তর দিল, এ প্রথম কোনো সুন্দরী মেয়ে আমার প্রশংসা করলো। কেন, আগে কেউ করেনি? না, তেমন কেউ না। পূর্ণা অবাক হয়ে বলল, তেমন কেউ না মানে? তার মানে করেছে। আচ্ছা পূর্ণা, একটা উত্তর দাও তো, তুমি কি আমাকে পছন্দ করো? পূর্ণা মাথা নিচু করে চাপা স্বরে বলল, হয়তো। সাইদ মৃদু হেসে, এখনও তো আমার কোনো চিঠির উত্তর দিলে না, আমি কি ধরে নিব পূর্ণার চিঠি লিখতে পারে না? পূর্ণা নিজের ব্যাগ থেকে একটা চিঠি বের করে সাইদের হাতে দিলেন। সাইদ খুশিতে আত্মহারা। পূর্ণা চিঠি লিখতে পারে। কিছুক্ষণ চুপ থেকে পূর্ণা বলল, আমাকে বাসায় যেতে হবে, সন্ধ্যা নেমে আসছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি যেতে পারবো, আমি আমার হবু স্ত্রীকে একা ছাড়তে পারি না, চলো আমরা যাই। প্রিয়া পূর্ণা বিছানায় শুয়ে আছে। পূর্ণা হাসি মুখে শূন্যে তাকিয়ে কিছু ভাবছে। প্রিয়া পূর্ণার দিকে তাকিয়ে চাপা স্বরে, আপা। পূর্ণা প্রিয়ার দিকে তাকিয়ে এক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে, কি হয়েছে? প্রিয়া মুখ বার করে, তোমার বিয়ে হয়ে গেলে আমি একা হয়ে যাব, তোমাকে অনেক মনে পড়বে। লক্ষ্মী বোন, আমার অনেক কষ্ট হবে যখন আমি ভাবি এ বাড়ি, উঠান ঘর, বাবা বোন বাইরে ছেড়ে যেতে হবে, তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। কেন যেতে হয়? যদি এই নিয়মটা বদলে যেত, যদি মেয়েদের বাবার ঘর ছেড়ে যেতে না হতো। পূর্ণার চোখ থেকে অশ্রু ঝরছে। প্রিয়া চোখের অশ্রু মুছে দিয়ে, আপা কেঁদো না, তুমি সাইদ ভাইয়ের কাছ থেকে অনেক ভালো থাকবে, দেখো তুমি অনেক সুখী হবে, আমিন। দুই বোন দুজনকে জড়িয়ে ধরে রাখে। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। দূরে কোথাও থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। বাড়ির পাশের কুকুর ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে। চোখে ঘুম নিয়ে বারান্দায় চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে সাইদ। আকাশ বারান্দায় প্রবেশ করে, এত রাতে এইখানে দাঁড়িয়ে আছো কেন ভাই? সাইদ উত্তর দিল, ঘুম নেই। কি নিয়ে এত চিন্তিত? চাচা চাচি মানবে কি না? বুঝতে পারছি না কি করব, কিভাবে তাদের রাজি করাই। বাবা সহজ সরল, আমি যা বলবো মেনে নিবে। কিন্তু মা আর বোনরা, তারা খুবই কঠিন মানুষ। আমার জন্য অনেক বড় ঘরে পাত্রী আশা করে, পূর্ণাকে তারা মেনে নেবে না। আকাশ ছোট করে একটা শ্বাস ফেলে। সম্পর্কে শুরু করার আগে শেষটা ভেবে নেওয়া উচিত ছিল। কাঁধে হাত রেখে আকাশ বলল, তোমার যেটা ভালো মনে হয় করো ভাই। আকাশ চলে যায়। সাইদের মনে পড়ে পূর্ণার চিঠির কথা। দ্রুত নিজের ঘরে চলে যায়। শার্টের পকেট থেকে চিঠিটা বের করে আবার বারান্দায় চলে আসে। চিঠিটার দিকে মায়াবী দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে খুলে, প্রিয় সাইদ, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি লিখব। চিঠির ভাষা আমার জানা নেই, কিভাবে গুছিয়ে লিখতে হয় আমি তাও জানি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেছিলেন আমি আপনাকে ভালোবাসি কিনা বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি, যখন আপনাকে দেখি থমকে যাই, নিঃশ্বাস কণ্ঠনালী, বুকের ভিতরে থাকা হৃৎপিণ্ডটা শিরশির অনুভূত হয়। এটাকে কি ভালোবাসা বলে নাকি অনুভূতি তা আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, আপনার সাথে থাকা প্রতিটা মুহূর্ত আমার জীবনে কাটানো সবচেয়ে সুখের সময়। আপনি পাশে থাকলে আমি প্রাণ খুলে হাসতে পারি। এ প্রথম কোনো পুরুষের জন্য অনুভব করলাম। আপনি ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারছি না। হয়তো এই মেয়েটা বকুল গাছের নিচে অপেক্ষা করা ছেলেটার প্রেমে পড়ে গেছে। আর কিছু লিখতে পারছি না, আমার হৃদয় থমকে যাচ্ছি। ইতি আপনার পূর্ণবতী। পর্ব 18। সকাল থেকে শেখ বাড়িতে খুশির আমেজ। আত্মীয় স্বজনরা বাসায় আসছে, আপ্যায়নের প্রস্তুতির তোড়জোড় চলছে। বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। সাধারণ ভাতের পরিবর্তে সুগন্ধি চালের ভাত, হাঁসের মাংস, মুরগির মাংস, ফিরনি রান্না করা হয়েছে। বাড়িতে উৎসব মুখর পরিবেশ। পূর্ণার সকাল থেকে তার ভাইদের সাথে নিয়ে পুরো বাড়ির পরিষ্কারে ব্যস্ত। প্রিয়া ঘর গোছানো, জলিল আত্মীয়দের সাথে কথা বলায় আর আশা রান্না করায় আজ তাকে অনেক খুশি দেখাচ্ছে। আজ কোনো পরিশ্রম যেন গায়ে লাগছে না, সে ক্লান্ত হচ্ছে না। পূর্ণাকে অবশেষে বাড়ি থেকে বিদায় দিচ্ছে, এতে সে বেশি খুশি। আজ পূর্ণা ও সায়েদের বাগদান, সবকিছু প্রস্তুতি শেষ। অতিথিরা দুপুরে খানা তৃপ্তি সহকারে খেয়েছে। সবাই বারান্দা চেয়ারে বসে আছে। সায়েদের বাসা থেকে তার বাবা মাও এসেছে। মামা অহংকারী স্বরে পূর্ণার বাবাকে উদ্দেশ্য করে বললেন,
জলিল সাহেব, এবার আপনার মেয়েকে নিয়ে আসুন, দেখি আপনার মেয়ে কত রূপবতী। আমার বাগ্নে কি দেখে এরকম পাগল হয়েছে। বাগ্নের জন্য এখানে আসলাম। আপনাদের স্বপ্ন ছিল তার জন্য ধনী পরিবারের মেয়ে আনা। জলিল হালকা নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা হয়তো ধনী না, তবে আমার মেয়ে রাজকন্যার থেকে কম নয়। জলিল চোখের ইশারা আশাকে বলে পূর্ণাকে নিয়ে আসতে। গুটি গুটি পায়ে পূর্ণা সদর ঘর পেরিয়ে বারান্দার দরজা প্রবেশ করে। পূর্ণা পূর্ণ হালকা গোলাপি রঙের শাড়িতে সোনালি সুতোর কাজ, হাতে কাচের চুড়ি, বাঁকা শীতে চুলের খোপায় বকুল ফুলের মালা। সবাই মুগ্ধ চোখে পূর্ণার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সে একবারই বারান্দায়, দরজার আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। সায়েদের মামা মুগ্ধ চোখে তাকিয়ে আছে আর বলছে, তাহলে এজন্য আমার বাগ্নি এই মেয়ের জন্য পাগল হয়েছে। এ তো চাঁদের মতো সুন্দর। পূর্ণা মামাকে পা ছুঁয়ে সালাম করে। সায়েদের বাবাকে সালাম করতে গেলে হাত দিয়ে ধরে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বেঁচে থাকো মা। পূর্ণা চেয়ারে বসে, এক পাশে তিশা পূর্ণার ফুফাতো বোন, অন্য পাশে প্রিয়া বসে তাদের পিছনে আশা দাঁড়িয়ে আছে। সায়েদ পূর্ণার মুখোমুখি বসেছে, পূর্ণার দিকে আলতো করে চোখ টিপ দেয়। পূর্ণা ঠোঁটের কোণে হালকা মৃদু হাসে। জলিল সায়েদের বাবাকে বলল, আশেক ভাই, আপনার স্ত্রী মেয়েরা আসেনি কেন? আশিক উত্তর দেওয়ার আগে আফজাল হোসেন সায়েদের মামা উত্তর দিল, আমার বোন আর বাগিনা রাজি না তো, তাই আসেনি। কথা শুনে জলিল পূর্ণা মুখ কালো হয়ে গেল। আশা হেসে বলল, সে কি কথা, এত সুন্দরী মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে পাচ্ছে, তাহলে রাজি না কেন? জলিল বলল, তারা রাজি না থাকলে কি করে, আমার মেয়েকে ওইখানে বিয়ে দেই? আশিক তালুকদার পূর্ণার বাবার হাতে হাত রেখে বলেন, ভাই, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে পুত্রবধূ না মেয়ে হিসেবে চাইছি। বাড়ির সবাইকে আমি মানিয়ে নিব, একটু সময় দিন। জলিল আর তার কথা ফেলতে পারেন না। আশিক তালুকদার সহজ সরল ভালো মানুষ, তার কথা ফেলে কিভাবে? বাগদান অনুষ্ঠান শুরু হলো। সায়েদের পূর্ণা মুখোমুখি দাঁড়ায়। সায়েদ পূর্ণার হাত ধরে ফিস ফিস করে পূর্ণার কানে কানে বলে, অবশ্যই তোমাকে পাচ্ছি, একান্ত নিজের করে আর হারানোর ভয় নেই, এখন পূর্ণবতী শুধুই আমার। পূর্ণা মুচকি এসে ফিস ফিস করে বলে, একটু চুপ থাকুন সবাই সামনে। সায়েদ আংটি যেই পরাতে যাবে, আফজাল সাহেব জোর গলায় বলে, আশেক ভাই, আমরা তো আংটি দিচ্ছি মেয়েকে, কিন্তু আমাদের ছেলের কি সোনার আংটি পরার কপাল আছে? জলিল নিজের পাঞ্জাবির পকেট থেকে সোনার আংটি বের করে পূর্ণার সামনে এগিয়ে দিয়ে বলে, পূর্ণা মা, এটা তুমি সায়েদকে পরিয়ে দিবে। আফজালের দিকে তাকিয়ে জলিল বলল, আফজাল সাহেব, আমরা গরিব হতে পারি, তবে আমাদের মনটা ভিখারি না। কথা শুনে আফজাল ক্ষুব্ধ দৃষ্টিতে জলিলের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মাথা নত করে নেয়। এরকম মুখের উপর জবাব তাকে আগে কেউ কোনোদিন দেয়নি। পূর্ণার হাতে আংটি পরিয়ে দেয় সায়েদ। প্রিয়া তিশা তার বাইরে হাতে তালি দিয়ে তাদের শুভেচ্ছা জানায়। পূর্ণা যে আংটি পরাতে যাবে, তখনই হৃদমে এসে দরজায় হাজির হয়। তার শরীর ঘেমে একাকার, অস্বস্তি দেখাচ্ছে তাকে। পূর্ণা তাকে দেখে হতভম্ব হয়ে যায়। সবাই পূর্ণার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে পূর্ণা অনেক বড় অপরাধী। পূর্ণার অস্বস্তির নিঃশ্বাস, ডাক্তার সাহেব কেন এখানে আসছে, তাকে এমন দেখাচ্ছে কেন, কি বলতে চায় তার আশা সবাই ভালো চোখে দেখবে তো নাকি পূর্ণাকে কলঙ্ক দেবে? পূর্ণার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাইদ বিরক্তি কণ্ঠে রিদমের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি চাই ডাক্তার? রিদম কাঁপা কাঁপা স্বরে জবাব দেন, পূর্ণার সাথে একটু কথা আছে, খুবই জরুরি বিষয়। পর্ব 19। বিকেলে সোনালি রৌদ্র, মন মাতানো বাতাস বইছে, শীতল হাওয়া, পাকা ঘাটলা। পূর্ণা, প্রিয়া ও তিশা বসে আছে। প্রিয়া গালে হাত দিয়ে বসে আছে। পূর্ণা গভীর চিন্তায় আছে। তিশা দুজনের দিকে কয়েক সেকেন্ড তাকে আবার শূন্যে তাকে গোপন নিঃশ্বাস ছেড়ে বলেন, প্রিয়া ও ডাক্তার সাহেব কোথায় থাকে? কথা শুনে পূর্ণা চমকে উঠে কয়েক সেকেন্ড তিশার দিকে তাকিয়ে থাকে। তার মধ্যে প্রিয়া জবাব দেয়, আমি জানি সে এখানকার না, হাসপাতাল থাকে, তাই জানি। একটু চুপ থেকে প্রিয়া, আপা, তোমার বাগদানের দিন কি বলতে চেয়েছিল সে? প্রিয়ার কথা শুনে নিজের হাতের আঙুলের বাগদানের আংটির দিকে তাকে জবাব দিল, জানি না, তবে কিছু একটা বলতে চেয়েছিল। চলো আজকে হাসপাতালে যাই আপা, তাহলে তো জানতে পারবো কি বলতে চেয়েছিল, বলল তিশা। যাওয়া ঠিক হবে না, আর এখন আমার বাগদান হয়ে গেছে, আমি এখন অন্য কারোর সাথে দেখা করতে পারি না। প্রিয়া বলল, ঠিক বলেছ আপা, আর সায়েদ ভাই তো ডাক্তার সাহেবকে দেখতে পারে না। একটু থেমে তিশা, তবে যাই বলিস, ডাক্তার সাহেব কিন্তু অনেক সুন্দর, চোখগুলো কি সুন্দর, নীল চোখের ডাক্তার। তিশার কথা শুনে পূর্ণা ও প্রিয়া তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে দুজনে হেসে ফেলল। জলিল আগে থেকে একটু অস্বস্তি বোধ করছে, শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে অসুখটা বেড়েছে। পূর্ণা অনেকবার করে বলেছে ডাক্তার দেখাতে, কিন্তু সে নাছোড়বান্দা, কোনোভাবে সে হাসপাতালে যাবে না। বিছানার উপর বসে হেলান দিয়ে পেপার পড়ছে। আশা দ্রুত পায়ে এগিয়ে এসে জলিলের পায়ের কাছে বসে, একটু কথা ছিল। জলিল পেপার পড়তে পড়তে জবাব দিল, বলো, পূর্ণার বাগদানে সায়েদকে যে আংটি দিল সেটা কোথায় পেলে? ওইটা নিরুপমার। নিরুপমা কোথায় পেল? জলিল পেপার বাস করে বিছানার উপর রেখে আশার দিকে তাকিয়ে জবাব দিল, মনে হয় ভুলে গেছো, নিরুপমা মেম্বারের মেয়ে ছিল। যখন সে পালিয়ে আসে তার বিয়ের গয়না পরা ছিল। আমি শুনেছি সে সব ফেরত দিয়েছে। মায়ের দেয়া গয়না রেখে সব ফেরত দিয়েছে। পূর্ণার স্বামী তো আংটি পেল, প্রিয়ার বিয়েতে তার স্বামী কী পাবে? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। পূর্ণা যখন পেয়েছে প্রিয়াও পাবে, তারা দুজন আমার মেয়ে, কাউকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠাবো না। পূর্ণার বিয়ে তো বেশি দিন নেই, যদি প্রিয়াকেও একই দিনে বিয়েটা দিয়ে দিতে পারতাম। জলিল ক্ষুব্ধ স্বরে বলল,
এই গ্রামের মেয়েদের 14 বছরে বিয়ে হয়, কিন্তু আমি আমার মেয়েদের এত অল্প বয়সে বিয়ে দিতে চাই না। সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচাতে পূর্ণাকে 16 বছরে বিয়ে দিতে রাজি হয়েছি। প্রিয়াকে এত জলদি বিয়ে দিব না। আশা দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে বলল, আমি তোমার মেয়েকে অত্যাচার করেছি নাকি তোমার মেয়ের জন্য আমার জীবন শেষ করেছি? আশা ক্ষুব্ধ হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন। জলিল তার পথের দিকে তাকিয়ে বলছে, এ কি পাগল হয়ে গেছে নাকি? আমার মেয়ের জন্য নিজের জীবন শেষ করলো কবে? রাতে চাঁদের আলো চারদিকে দিনের মতো আলোকিত হয়ে গেছে। হালকা হিমেল হাওয়া বইছে। পূর্ণা ছোট ঘরে দরজায় বসে শূন্য তাকিয়ে চোখ বন্ধ করে গভীর চিন্তায় ভাবছে। কোনো কঠিন সমীকরণ মেলানোর চেষ্টা করছে। সেদিন বাগদানের রিদমের উপস্থিতি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। পূর্ণা বোঝার চেষ্টা করছে, ডাক্তার সাহেব স্পষ্ট কিছু বলতে এসেছিল। সবাই আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সে কথা ঘুরিয়ে বলেছে। পূর্ণা চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে ভাবছে। সেদিন আমি যখন সাইদকে আংটি পরাতে যাই, রিদম এসে বলে আমার সাথে জরুরি কথা আছে। উপস্থিত সবাই আমার দিকে আর চোখে থাকে। আফজাল সাহেব বাবাকে উদ্দেশ্য করে বলে, এ ছেলে কি পূর্ণার প্রেমিক নাকি? তার এই সময় এখানে কী কাজ? উপস্থিত দুই একজন বলে বসে, তাহলে এই নম্র ভদ্র মেয়ে চুপিসারে এসব করছে? এসব কথা পূর্ণার চোখে জল টলমল করছে। সে যেই কলঙ্কের ভয় পাচ্ছিল, অবশ্য অপরাধী না হয়েও সেই কলঙ্ক শুনতে হবে। সায়েদ তীক্ষ্ণ দৃষ্টিতে রিদমের দিকে এগিয়ে ক্ষুব্ধ স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি বলতে এখানে এসেছ? চারদিকে হইচই, পরিবার সবাই নিজেদের মধ্যে বলাবলি করছে, কি হচ্ছে এসব? এ ছেলে কি বলছে? রিদম সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা দয়া করে থামুন, আমি পূর্ণার বাবার স্বাস্থ্য ব্যাপার কথা বলতে এসেছি। আমি জানতাম না আজকে পূর্ণার বাগদান হচ্ছে। ভুল সময় চলে এসেছি, দুঃখিত। পূর্ণা, তোমাকে অভিনন্দন। পূর্ণা কয়েক সেকেন্ড রিদমের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, সে এসব মিথ্যা বলছে, অন্য কিছু বলতে চেয়েছিল। জলিল অনুরোধের স্বরে বলল রিদমকে, বাবা তুমি যখন এসেছো কিছুক্ষণ থেকে যাও, চাচা অনেক রুগী আছে, অন্যদিন আসবো। রিদম ব্যস্ত পায়ে চলে গেল। ঘরের ভিতর থেকে প্রচণ্ড জোরে কিছু পড়ার শব্দ হলো। পূর্ণা চমকে চোখ খুলে দৌড়ে সদর ঘরে যায়। জলিল বিছানা ছেড়ে মাটিতে পড়ে আছে। বাবা বলে চিৎকার করে দু হাতে জড়িয়ে ধরে তাকে ওঠানোর চেষ্টা করে। দৌড়ে তিশা বাহির থেকে ছুটে আসে। মামা বলে ডাকতে থাকে। পূর্ণা গ্লাস থেকে পানি দিয়ে মুখে অনেকবার ছিটিয়ে দেয়, তাও সে চোখ খুলছে না। পূর্ণা বাচ্চাদের মতো কান্না করছে। তিশা বলল, আপা আমি মামি আর প্রিয়াকে ডেকে নিয়ে আসছি, মামাকে হাসপাতালে নিতে হবে, জলদি যা। বাবা ওঠো বাবা, আমাকে একা করে দিও না। পর্ব 20। জলিল হাসপাতালে বিছানায় শুয়ে আছে। বাহিরে পূর্ণা চিন্তিত অবস্থায় পায়চারি করছে। প্রিয়া তিশা বেঞ্চ বসে অপেক্ষা করছে, কখন ডাক্তার সাহেব বের হবে, বাবার খবর পাবে। রিদম বের হলেন, প্রিয়াকে জিজ্ঞেস করলো, বাবা কেমন আছে ডাক্তার সাহেব? রিদম প্রিয়াকে এড়িয়ে পূর্ণাকে বলল, আমার সাথে আসো। রিদমের পিছু পিছু পূর্ণা তার কক্ষে যায়। বাবার কি হয়েছে ডাক্তার সাহেব? চাচার অবস্থা বেশি ভালো না পূর্ণা। বাবার কি সমস্যা হয়েছে এখনো স্পষ্ট না, রিপোর্ট আসলে বলতে পারবো, তবে ধারণা করছি ক্যান্সার। কথা শুনে থমকে যায় পূর্ণা। দাঁড়ানো অবস্থা পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নেয়। রিদম পানির গ্লাস হাতে দিয়ে চেয়ারটা এগিয়ে দিয়ে, পূর্ণা এখানে বসো, পানি খাও, নিজেকে সামলাও, ধৈর্য ধরো, চাচা ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। পূর্ণা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ডাক্তার সাহেব বাবাকে এই কথা বলবেন না। ঠিক আছে আমি আসছি। পূর্ণা চোখ মুখ মুছে দীর্ঘ শ্বাস ফেলে বের হবার জন্য পা বাড়ায়। রিদম পিছন থেকে বলে, পূর্ণা পিছনে ঘুরে তখন মনে পড়ে যায় বাগদানের ঘটনা। বাগদানের ঘটনার সাথে সাথে রিদমকে প্রশ্ন করে, ডাক্তার সাহেব সেদিন কি বলতে চেয়েছেন? পূর্ণা, আমার মনে হয় তুমি ভুল করছো, একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। কোন বিষয়? সাইদকে বিয়ের বিষয়। কি বলতে চান? সাইদকে আমার বিশ্বাস হয় না, ওর মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো ও গোপন রেখেছে। আপনার কাছে কি প্রমাণ আছে? ক্ষুব্ধ স্বরে। নেই, প্রমাণ ছাড়া কিছুই বলবেন না, এ বিষয়ে আর কিছু শুনতে চায় না। রাগান্বিত অবস্থায় বের হয়ে যায় পূর্ণা। রিদম রাগান্বিত হয়ে কাচের গ্লাসে আঘাত করে গ্লাস টুকরো টুকরো হয়ে পড়ে, হাত কেটে রক্ত ঝরছে। হাসপাতালে বাহিরে পূর্ণা প্রিয়া বসে আছে। আকাশ তাদের দিকে দ্রুত পায়ে এগিয়ে আসে। পূর্ণার চাচার এখন কি অবস্থা? ভালো নেই। ভাই কি হয়েছে? রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না। অনুরোধ স্বরে আকাশ, দুঃখিত বোন, তোমাদের বাগদানে আসতে পারিনি। প্রিয়া বলল, ঠিক আছে ভাইয়া, বিয়েতে আসবেন। পূর্ণা ক্ষুব্ধ দৃষ্টিতে কয়েক সেকেন্ড প্রিয়ার দিকে তাকিয়ে, প্রিয়া নতজানু হয়ে, আর হবে না আপা। দুজন ব্যক্তি কথা বলার মাঝে প্রিয়ার আগ বাড়িয়ে কথা বলার পূর্ণা পছন্দ করে না। তার চোখে দৃষ্টি দেখে প্রিয়া সেটা বুঝে গেছে। আকাশ চিঠি বের করে পূর্ণাকে দিল। পূর্ণা কাপা স্বরে জিজ্ঞেস করলো, সে কোথায়? কাল রাতে চলে গিয়েছে। সে কি জানে? হ্যাঁ আমি বলেছি চাচার কথা, তার জরুরি কাজ ছিল, বাবার থেকেও জরুরি। আকাশ পূর্ণার উত্তর না দিয়ে এড়িয়ে গেল। প্রিয়াকে বলল, চলো প্রিয়া, চাচাকে দেখে আসি। পূর্ণা ভাবছে ওই সময় তাকে বড্ড প্রয়োজন ছিল। জীবনসঙ্গী তো সেই হয় যে খারাপ সময় পাশে থাকে। পূর্ণা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমি এইসব কি ভাবছি? তার সত্যি কোনো দরকার আছে, তার প্রয়োজন আমাকে বুঝতে হবে। দুজনকে যদি নাই বুঝি কীভাবে সুখী হব? পূর্ণা চিঠির দিকে কয়েক সেকেন্ড তাকে খুলে, প্রিয় পূর্ণবতী, জানি তুমি খারাপ সময় পার করছো। এই সময় তোমার পাশে থাকতে না পারা আমার জন্য অনেক কষ্টের। আমার মনে কি চলছে যদি তুমি বুঝতে। আমার মা একটু অসুস্থ, তার পাশে এখন আমাকে প্রয়োজন। আরও কয়েকটা দিন, তোমার ম্যাট্রিক পরীক্ষা শেষ হলে তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে আসবে।
আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আগলে রাখবো। খুব শীঘ্রই মা আর বোনদের রাজি করে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও, সাবধানে থেকো। তোমাকে অনেক ভালোবাসি। ইতি সাইদ। রিদম 9 নম্বর ওয়ার্ড থেকে বের হচ্ছে। তিশা রিদমকে দেখে পিছনে পিছনে ডাক্তার সাহেব বলে ডাকতে ডাকতে কাছে আসে। রিদম বিরক্তি নিয়ে প্রশ্ন করে, কিছু বলবেন? হ্যাঁ, মামার খবর জানতে। আপনার মামার খবর পূর্ণাকে বলেছি, কিন্তু আমাকে তো বলেনি। পূর্ণার কাছে জেনে নেবেন বলে ব্যস্ত পায়ে চলে যায় নিজের কক্ষে। তিশা ওইখানে গিয়ে উপস্থিত হয়। রিদম ক্ষুব্ধ স্বরে বলে, আপনি এখানে কেন আসলেন? আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা? ব্যথা পেয়েছে? আপনার আর কিছু জানার না থাকলে আসুন। তিশা উচ্চ স্বরে, আমি জানি আপনার হাতে কি হয়েছে। পূর্ণা আপার সাথে রাগ দেখে নিজের হাত গ্লাসে আঘাত করে কেটে ফেলেছেন। রিদম ক্ষুব্ধ স্বরে বলল, তার মানে সব কিছু লুকিয়ে দেখেছো? একটু থেমে, যা শুনছো বা দেখছো কাউকে কিছু বলবে না, এখন বের হয়ে যাও। তিশা ভীতকণ্ঠে বলল, ঠিক আছে, বলবো না। একটু থেমে বলে, এখনই চলে যাচ্ছি। তিশা চলে যাওয়ার সাথে সাথে দরজাটা একটা বিকট শব্দে আওয়াজ করে বন্ধ হয়ে যায়। রিদম চমকে উঠে বলে, বিরক্তিকর মেয়ে একটা। জলিল হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পূর্ণা তার হাতে চুম্বন করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা আমার, তোমাকে এরকমভাবে দেখতে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমার গলায় মা ডাকটা না শুনলে আমার দিন থমকে যায়। ওঠো না বাবা, আমাকে একবার মা বলে জড়িয়ে ধরে সকল কষ্টকে প্রশান্তিময় করে দাও। কাঁদো কাঁদো গলায় বলছে পূর্ণা। একজন নার্স এসে বললে, পূর্ণা, ডাক্তার সাহেব আপনার জন্য তার কক্ষে অপেক্ষা করছে। পূর্ণা দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে জবাব দিল, কেন আপা? আপনার বাবার রিপোর্ট আসছে। পূর্ণা ডাক্তার সাহেবের কক্ষে প্রবেশ করে। রিদম তার দিকে আর চোখে তাকায়। অসপূর্ণা, বলবেন না যে রিপোর্টে খারাপ কিছু আছে? রিদম কিছুক্ষণ চুপ থেকে বলল, পূর্ণা ধৈর্য ধরো, আমি যা ভেবেছি তাই হয়েছে। তোমার বাবা ক্যান্সারে আক্রান্ত। এখন থেকে সাবধানে থাকতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। পূর্ণা পুরো শরীর গেমে একাকার, শরীর কাঁপছে, মনে হচ্ছে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলছে আর কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলছে। পর্ব 21।